আজ শুক্রবার ২/১/২০২৬ সালের এলএম কোচিং সেন্টারের উদ্যোগে প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আশা করব যারা উপস্থিত হবেন তারা তাদের নাম এবং যদি রোল নং জানা থাকে তাহলে ক্রমিক নাম্বার জানা থাকে তাহলে লিখে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে চলে আসি। সালমান আবদুল্লাহ, ধন্যবাদ। আমার উদ্বোধনী ক্লাসের প্রথম ছাত্রই বলি, যাই হোক আমি বলবো ছাত্রদের কাছ থেকে শিকার আমার উদ্দেশ্য। সুতরাং আজকে যারা যোগ দিবেন আশা করব আমরা নতুন নবযুগের সূচনা করতে যাচ্ছি। কিসের? এলএম কোচিং সেন্টারের প্রথম ক্লাস। একটু উপস্থাপনা করেই চলে আসি। প্রথমে আসি, বিগত 5টা ক্লাস আমি করেছি গত মাসের ডিসেম্বরে, আমার ইউটিউবে আছে। সেই ক্লাসগুলো দেখার আহ্বান জানাচ্ছি। আর আজকের কি আলোচনা করব সেটা একটু বলেই শুরু করতে যাচ্ছি, ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। প্রথমে চলে আসি আমরা কিভাবে, যেহেতু এলএম পদ্ধতি চিকিৎসা শুরু করি এবং যারা যোগ দিয়েছেন, ঝর্ণা আক্তার, ঝর্ণা ধন্যবাদ। তারপরে আমি দেখতে পাচ্ছি না, তাহলে এখানে চলে আসি। আলোচনা রেখেছি জ্বর কিভাবে আমরা চিকিৎসা করব। দেখুন, আমিও এক সময় যখন ডাক্তারি শুরু করেছিলাম জ্বরের চিকিৎসাই করতে পারতাম না। সে ঘটনাটা একটু বলেই আমি আলোচনার সূত্রপাত। আচ্ছা, আগে আলোচনা বলি, জ্বর আলোচনা করব আর একটা কেস্টিং আলোচনা করব। জ্বর আলোচনাকারী করব জ্বরটা কি ক্রনিক নাকি অ্যাকুয়েট, অর্থাৎ তরুণ রোগ নাকি চির রোগ, ভাগ করি ওষুধগুলো দেওয়াই হচ্ছে সবচেয়ে ভালো। সেই সুবাদে একটা কেস্টিং বলবো ছোট্ট করে। আর হয়তো আলোচনা একটু দীর্ঘায়িত হলেই প্রথম দিন আপনার একটু ধৈর্য সহকারে শেষ করার চেষ্টা করবেন। আর একটা কথা মনে রাখবেন, আলোচনা করার পরপরই আমি যদি সুযোগ পাই আমি এই ভিডিও বন্ধ করে দেব। পরবর্তীতে আপনারা ইউটিউবে দেখতে পাবেন। আনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, তারপর আপনারা আনলোড সেখানে পাবেন। তার কারণটাই আমরা ব্যাখ্যা করতে চাচ্ছি। হ্যালো, ধন্যবাদ। হ্যাঁ, আপনারা মিউট করে রাখেন। যখনই কোনো প্রশ্ন করবেন তখন করার চেষ্টা করবেন। আমি জ্বর আলোচনা করব। আলোচনাকালীন জ্বরের পার্থক্যটা, এটা কি তরুণ নাকি ক্রনিক ডিজিজ, এবং চিকিৎসা কিভাবে করব, এবং শেষে একটা টেস্টিং বলেই আজকে আলোচনা শেষ করব। আলোচনার পরে আমাদেরকে মনে রাখতে হবে আমরা কি কি জিনিস শিখলাম, জানলাম, যেটা আমরা ব্যবহার করতে পারি। তো আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে, জ্বরের রুগী আসলে আমরা চিকিৎসা করতে পারতাম না, আমার নিজেরও চিকিৎসা করতে পারতাম না। কত রকমের জ্বরের ওষুধ আমি পড়ালেখা করেছি, কিন্তু যেই মুহূর্তে আমার টাইফয়েড হলো, টাইফয়েডের পরে আমার নবযুগের সূচনা হলো। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে টাইফয়েডে সচরাচর, আমি এটা বন্ধ করে রাখি, আপনারা ওখানে থাকেন, প্রয়োজনে টেলিফোন করবেন। তাহলে আমরা জ্বরের চিকিৎসার জন্য আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আর অভিজ্ঞতা ছাড়া তো কিছু শেয়ার করা যাবে না, আপনারা প্রয়োগ করতে পারবেন না। তাহলে আমার নিজের টাইফয়েড জ্বর, আপনারা জানেন না এলোপ্যাথিক টাইফয়েড জ্বরের চিকিৎসা করতে কি পরিমাণ কষ্ট হয় চিন্তার বাইরে। 4-5 দিন জ্বরে কমবে না, অ্যান্টিবায়োটিক দিবে অথবা তাদের তথাকথিত ওষুধগুলো দিয়ে দেবে, রোগীর অসম্ভব দুর্বল হয়ে যায় এবং সেই দুর্বলতা কাটতেই 10-12 দিন লাগে। কেন কথাটা বলছি? ওই যে বললাম
প্র্যাকটিক্যাল আর যা শিখব, এবং শেখার জন্য আজকে আলোচনা রেখেছি জ্বর, এটা তরুণ কি ক্রনিক ডিজিজ, এবং জ্বরের একটা কেস টেকনিক। আমারটা নাই বললাম, আমি এই ওষুধ দিয়েই নিজের টাইফয়েড নিজে ভালো করেছি, এবং সেই ভালো হওয়ার গল্পটা এত চমৎকার যে ভালো হওয়ার পরেই বোঝা গেল না যে আমার টাইফয়েডটা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, স্যার আপনি কি টাইফয়েড টেস্ট করেছিলেন? হ্যাঁ, টেস্ট করেছিলাম। টেস্ট করেই এলোপ্যাথিকের সাজেশন মতেই হয়তো শুরু করতেছিল, কিন্তু আমি দেখলাম আমাদের কাছে ওষুধ আছে, সেই ওষুধ খেয়ে আমি 2 দিনেই সুস্থ, এবং সুস্থ হওয়ার পরও কোনো রকমের দুর্বলতা বা কোনো জিনিসের কিছু নেই। এ হচ্ছে হোমিওপ্যাথিকের বৈশিষ্ট্য। বলে স্যার তাহলে আমরা এত দুর্বলতার কথা বলি কেন? হ্যাঁ, থাকতে পারে। আপনার যদি জীবনী শক্তি নষ্ট হয়ে যায় এবং জীবনী শক্তি কাজ না হয়, তাহলে আপনার দুর্বলতা থাকবে এবং দুর্বলতার ওষুধ প্রয়োগ করতে হবে। কিন্তু আমার তো জ্বর, টাইফয়েড। আর টাইফয়েডটা কি? টাইফয়েড একটা জীবাণুঘটিত অথবা ভাইরাস, যাই হোক না কেন। আমি খুব সংক্ষেপে, কি জানি আমি আমাদের আবার সংক্ষেপ করতে পারি না, সংক্ষেপে বলার চেষ্টা করব। তাহলে চলে আসি, জ্বর হলেই আমরা কিভাবে চিকিৎসাটা শুরু করব। কারণ জ্বরের রোগী আপনার কাছে আসে, বলবে জ্বর অমুক, এটা হয়েছে, মাথা ধরছে, ঘা খেতে কাঁপুনি অমুক। আপনি আপনার মতন করে কেস টেকিং নেবেন। সে কিন্তু আপনাকে পুরাপুরি কেস টেকিং দিতে চাইবে না, জিজ্ঞেস করলে আরো বিরক্ত হবে, আপনি একটা কথা জিজ্ঞেস করেন কেন। কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করবেন যতক্ষণ পর্যন্ত সেই বিরক্ত না হয়। বলে স্যার একথা কেন বললাম? একথা বললাম, আপনার উদ্দেশ্য তো তাকে এই জ্বরটা ভালো করা নয়। আপনার উদ্দেশ্য হচ্ছে তার জীবনের পরিবর্তন করে দেওয়া। কি পরিবর্তন করবেন? বাকি জীবনে যেন তার রোগ শোক অথবা আমরা যেটা বলি ভাইরাস, ব্যাকটেরিয়া, এই সকল জঞ্জাট থেকে সে যেন মুক্ত থাকে। অর্থাৎ ইমিউনিটি, যেটা আমরা জীবনী শক্তি বলি, জীবনী শক্তিকে বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের চেষ্টা। সুতরাং আমরা জ্বরের চিকিৎসা করি না। তো বলে স্যার এই মাত্র বললেন জ্বরের চিকিৎসা শুরু করলেন, জ্বরের চিকিৎসা ওষুধ দিলেন, জ্বরের সেটা না বললেই আপনারা বুঝবেন না। কারণ আমরা এমন ভাবে এলোপ্যাথিকের দ্বারা পরিচালিত, জ্বর আমাদের থাকবেই, জ্বরের লক্ষণ, জ্বরের অমুক সব তাদের সঙ্গে মিলিয়েই আমরা আমাদের সঙ্গে মিল করে রাখি গতিকেই আমাদেরকে তাদের পুরা জিনিস পড়তে হয়। কিন্তু আমরা জানি সেখানে পুরা জিনিস না জেনেও আমরা যদি চিকিৎসা করতে পারি, যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি মনে করব যে আপনারা সৌভাগ্যবান। যে জিনিস আমার শিখতে হতে 20 বছর লেগেছে, আপনারা সেই একদিনেই শিখে যাচ্ছেন। সেই জন্য আমার একটু মান অভিমান হয়। তারপরে আপনারা ডাক্তারি করতে পারেন না, তারপরে আপনার কাছে রোগী আসে না, এটি আমার দুর্ভাগ্য। আসবে, লাইন ধরেই রোগী আসবে, একটু অপেক্ষা করেন। আর 2টা কথা 3টা কথা মনে রাখি আপনারা শুরু করবেন, সে আশা রেখে আমি আজকের আলোচনাটা শুরু করতে যাচ্ছি। তাহলে জ্বর চলে আসি। জ্বর যে কোনো জ্বরে আসুক, আপনার কথা মতন জ্বরের অবস্থা, জ্বরের লক্ষণ, জ্বরের ভাগ, এগুলো আপনারা জানেন, আপনারা লিখবেন। কিন্তু আমাদের ওষুধ হচ্ছে লক্ষণ মতো। আর 50 মতো মানুষের ভুল ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? 50 পদ্ধতি, এলএম পদ্ধতি কখনো জ্বর টর ভালো করতে পারে না, ভালো করলে দেরি হয়, পাওয়ার আবার কম, কারো আবার বেশি, হাই পাওয়ার, কত রকমের বর্ণনা করা থাকে। ওখান থেকে বেরিয়ে আসে। আপনারা পথপ্রদর্শক, আপনারা আমার জীবনের দর্শন আপনাদের দ্বারাই হবে। আপনি এমন থেকে শুরু করবেন, সেটা চিররোগ হোক আর একুট রোগ হোক। তাহলে এসব নিয়ে ব্যাখ্যা শেষ, এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমার ভিডিওগুলো দেখে নিজেদের যোগ্যতা নেবেন। আর যারা এখানে ভর্তি হয়েছেন, আমি জানি অনেকে অত হোমিওপ্যাথিক পড়েন না, জানেন না। তার অর্থ এই কথা নয় যে আপনি শিখতে পারবেন না। ডাক্তারি করার জন্য, পারিবারিক চিকিৎসা করার জন্য আমার ক্লাসগুলো থাকবে উন্মুক্ত। না জানলেও আপনি চিকিৎসা করতে পারবেন। সেই সুবাদে তো আলোচনা, সেই সুবাদে তো আজকের জ্বর নিয়ে আলোচনা। যে জ্বর নিয়ে চিকিৎসা করতে অনেক সময় আমরা বিভ্রাট হয়ে যাই এবং চিকিৎসা করতে পারি না, গতিকে রুগী আমাদের কাছে থাকে না, আমাদেরকে কেউ বিশ্বাস করে না। আজকে থেকে প্রতিজ্ঞা করেন কোন জ্বর যেন 2 দিনের বেশি না থাকে। যদি এই প্রতিজ্ঞাটা রক্ষা করতে না পারেন, তাহলে দুঃখজনক। আপনি যদি জ্বরের চিকিৎসা করে থাকেন এবং জ্বরের চিকিৎসা যদি 2 দিনে ভালো করতে না পারেন, তাহলে বুঝবেন আপনি ডাক্তার হওয়ার যোগ্যতাই অর্জন করেন নাই। দেখুন, একটু পরে আমি আবার উল্টা পাতা করতেছি। যদি ভালো না হয়, যদি 2 দিনে না হয়, তাহলে কি হবে? সেটাও সুন্দর ব্যবস্থা।
সেটার জন্য যে এতক্ষণ আলোচনা, সেটা কি স্যার এইমাত্র করলেন আপনি 2 দিনে ভালো হয়ে যাবে, এখন করতেছেন আবার ভালো হবে না? হ্যাঁ, ভালো যদি না হয় বুঝিয়ে নেবেন সে ক্রনিক মায়াজমের রোগী, অর্থাৎ আমাদের মায়াজমেটিক চিকিৎসা ছাড়া হবে না। কি সুন্দর তথ্য, কি সুন্দর যুক্তি, কি সুন্দর আমাদের উপমা। তাহলে আপনি জ্বরটা ভাগ, এখন বিস্তারিত আলোচনা করলে তো অনেক সময় চলে যাবে, কি করব ঠিক করতে পারছি না। শুনেন, জ্বরটা যদি আমরা ভাগ করি, ইনফেকশন জনিত জ্বর, ইনফেকশন মানে জীবাণু ঘটিত জ্বর, ভাইরাস হতে পারে, জীবাণু হতে পারে। তারপরে ইনফ্লামেশন, অর্থাৎ কোনো অঙ্গ যদি ফুলে যায় অথবা সেখানে ব্যথা বেদনা হয়, অমুক হয়, সেটা হলে হতে পারে। আর ক্লান্তি অনুভব হলে হতে পারে। আর ওষুধের ক্রিয়া প্রক্রিয়াও হতে পারে। তাহলে এই ভাগগুলো জানবেন। এগুলো আমি আশা করি না জানলেও যে আপনার চিকিৎসার কষ্ট হবে তা কিন্তু নয়। এই ভাগগুলো বিস্তারিত আলোচনা আছে। তাহলে আমরা কি পেলাম? ইনফেকশন জনিত জ্বর, প্রদাহজনিত জ্বর এবং টক্সিন, আর হলো মানসিক কষ্টের জ্বর, শরীরে যদি কোনো রকম, এগুলো হতেই পারে। তাহলে জ্বরটা আপনার এই সকল ভাগ না জানলেও আপনি চিকিৎসা করতে পারবেন। আমি শেষে একটা সংক্ষেপে বলবো কি সুবিধা আমাদের আছে, কি সুবিধার দ্বারা আমি এত বড় জোর কথা বলতেছি, যে কোনো জ্বরেই আসুক আপনি 2 দিনে ভালো করতে পারেন। না ভালো করলে বুঝবেন সেটা কোনো অঙ্গহানি এবং অথবা মায়াজমেটিক চিকিৎসা ছাড়া সেই জ্বর ভালো হবে না। এই জন্য প্রথম দিনেই আপনি কেস টেকিং নেওয়ার চেষ্টা করবেন। আমি জানি, কারণ আইসি জ্বরের জন্য আপনি এত কথা জিজ্ঞেস করেন কেন। সুতরাং আপনাকে প্রথম দিন থেকেই এই সিম্পল কেস টেকিং নিয়ে রেকর্ডটা করে রাখতে হবে। এটা কি? এটা সনদ, অর্থাৎ এই দৃষ্টিতেই, এই সার্কেলেই আপনি তার সেবাটা করবেন। কি সেবা করবেন? 80 বছর জন্য সে বাঁচে। এবং কিভাবে বাঁচবে? ক্যান্সার হবে না, টিবি হবে না, এবং কোনো রকমের ডায়াবেটিস হবে না, লিভার ফেল করবে না। বলে তাহলে কি মারা যাবে না? মারা যাবে, মারা যাওয়া নিশ্চিত। কারণ মারা যখন যাবে তখন আর কোনো অঙ্গ, কোনো ওষুধ আপনাকে কাজ করবে না, তখন সমস্ত অঙ্গই কাজটা একসাথে বন্ধ হয়ে যাবে। যাই হোক, এগুলো আপনাদের সৌভাগ্য হোক, সেই দর্শন আপনাদের হোক, এই চেষ্টা করে চলে আসে। তাহলে জ্বরটা আমরা 2 ভাগে ভাগ করব, একটা হচ্ছে তরুণ, একটা হচ্ছে চিররোগ। তো বলে স্যার চিররোগটা কিভাবে বুঝবো? না, আপনাকে বোঝার দরকার নেই, আপনি ধরেই নেবেন জ্বরটা তরুণ রোগ। এবং জ্বর কোনো রোগ নয়, এটা রোগের লক্ষণ, অথবা শরীরের ইমিউনিটি যখন কমে যায়, অর্থাৎ শরীরের জীবনী শক্তি যখন থাকে না, তখন ফাইট করতে গিয়েই শরীর পারে না গতিকে জ্বরটা হয়। কি সুন্দর ক্লারিফিকেশন! আপনি চিন্তা করুন তো, আপনার জীবনী শক্তি যখনই কোনো রকমের কারোর সঙ্গে, কোনো রোগের সঙ্গে ফাইট করতে পারে না গতিকে সারেন্ডার করে, তখনই শরীরের উত্তাপটা হয়। তাহলে আমাদের ব্যাখ্যাটা অন্যরকম। সেটা ইনফেকশন জনিত কারণে হতে পারে, ভাইরাস জনিত কারণে হতে পারে, অথবা অন্য কোনো টক্সিক জনিত কারণে হতে পারে, মানসিক কষ্ট থেকে হতে পারে, ইনফ্লামেশন, অর্থাৎ কোনো অঙ্গ যদি ফুলে যায় বা কোনো কিছু হওয়া বাতজাতীয় রোগের জন্য হতে পারে, লিভার ফেল হলে, লিভারে যদি কোনো ইনফেকশন থাকে সেটা কারণে হয়, অর্থাৎ ভিতরের অঙ্গের কারণে যদি বহিঃপ্রকাশ করে, সেটাই হচ্ছে চিররোগ। যদি বাইর করতে পারেন প্রথম দিন, তাহলে আরো চমৎকার এবং কি সুন্দর। তাহলে আপনি জ্বরটা 2 ভাগে ভাগ করবেন, একটা হচ্ছে তরুণ, একটা হচ্ছে ক্রনিক। তাহলে তরুণ রোগটা আমরা কিভাবে করব? প্রথমেই আমরা তরুণ রোগের কথা চিন্তা করে তরুণ রোগের ওষুধগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করব। সেই ওষুধগুলো কিচ্ছু না, আপনারাও জানেন। হোমিওপ্যাথিক যখন পড়তে যাবেন, দেখবেন জ্বরের উপরে 50টা মেডিসিন আছে। এখনো বলবো, কোনটা জ্বরের ওষুধ নয় আজ পর্যন্ত আমি জানি না। প্রত্যেকটাই জ্বরের ওষুধ, কারণ জ্বরটা কোনো রোগ নয়। জ্বরের কোন রোগের পূর্বাভাস, অর্থাৎ জীবনী শক্তির উপরে আক্রমণ হয়ে সেটাকে প্রতিরোধ করতে গিয়ে শরীর তার অবস্থাটা প্রকাশ করেছে। কারণ সেটা যখন আক্রমণ করে, মনে রাখবেন সেটা আক্রমণটা রক্তের উপরে হয়, অর্থাৎ স্কিন ডিজিজ এবং রক্তের ফ্লোর উপরে নির্ভর করে জ্বর। অর্থাৎ জ্বরটা আমরা বুঝতে পারি, থার্মোমিটার দিয়ে মাপতে পারি, অথবা হাত দিয়ে ধরে স্পর্শ করতে পারি, এবং আমরা বুঝতে পারি তার জ্বর। মনে রাখবেন, রোগী কিন্তু প্রথম দিনের জ্বরে অনেক সময় আসে না। সেজন্য খেয়াল রাখতে হবে যে জ্বরটা কয়দিন হলো। আমি আগে অ্যালার্টনেসটা করে দিই। যদি কোনো জ্বর 3 দিনে আপনি ভালো করতে না পারেন,
2 দিনেই বলবো, আমি 3 দিন কেন বলবো, 3 দিন আপনাদের জন্য বলে রাখছি। 3 দিনেই ভালো করতে না পারবেন, তখনই বুঝবেন সেটার অন্য উদ্দেশ্য এবং খারাপ আছে। সেটা যদি আপনি চিকিৎসা করতে পারেন, 2টা পদ্ধতি নিতে পারেন। একটা পদ্ধতি হলো যে না, আপনার টেস্ট ফেস্ট করে আপনার এলোপ্যাথিক চিকিৎসা যান। আর দ্বিতীয় পদ্ধতি হলো আপনার তখন মায়োজমেটিক চিকিৎসা শুরু করতে পারেন। তো বলে এবার বুঝতে পারছেন কেন আমি বললাম? আমি বললাম এই কারণে, কারণ খালি জ্বরের চিকিৎসা আপনার হাতে কিচ্ছু না। অ্যাকুয়েট ডিজিজ যদি হয়, তরুণ রোগ যদি হয়, তাহলে আপনি নিশ্চিন্ত থাকেন, 2টা শক্তি আপনার জন্য এনাফ। বলে সেটা আবার কি বললেন, 2টা শক্তিটা কি? 2টা শক্তি হচ্ছে M1 M2। আমি M1 এর কথাই বলবো, 2 কথা এক্সট্রা, সেগুলো কারণগুলো আমি বলার চেষ্টা করব। তাইলে এই 2টা পাওয়ারেই আপনার জ্বর চলে যেতে বাধ্য, আবার আসতে পারে, সেটা জন্য কথা। কিন্তু যেই জ্বরই তরুণ রোগের হোক না কেন, সেই জ্বরটা চলে যাবে, চলে গিয়ে আপনি হয়তো শান্তি পেলেন, কিন্তু পরের দিন বা তারপরের দিন যদি আবার আসে, তাহলে বুঝতে পাচ্ছেন তার উদ্দেশ্য খারাপ। সে আর একই ডিজিজ নেন, সে আর আপনাকে ছাড়ছে না, এই জ্বরের অন্য কারণ। তাহলে বুঝতে পাচ্ছেন যে কোনো জ্বর আমরা 2 দিনে ভালো করব। তার একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাই, তাহলে মনে থাকবে, স্যার পারলে আপনারাও পারবেন। তাহলে আজকে থেকে আর জ্বরের চিকিৎসা আটকেবার কোনো কারণ নাই। সেটার জন্য আমার প্রথম চেষ্টা হবে, আপনারা যারা আমার সঙ্গে যুক্ত হয়ে একই ডিজিজ চিকিৎসা করতে আসছেন, জ্বরের চিকিৎসা যেন আপনারা প্রথমেই করতে পারেন, যেটা আমি পারতাম না। আমি কাশির চিকিৎসা করতে পারতাম না, শ্বাসকষ্টের চিকিৎসা করতে পারতাম না। এগুলো সব দর্শনের মাধ্যমেই আমি শিখেছি। আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি, যেমন করোনা যত রকমের কষ্ট দিয়ে থাকুক, করোনার যুগে 2টা পাওয়ার, 2টা শক্তি M1 এবং M2 দিয়ে আমি সকল করোনার রোগী ভালো করেছি। প্রশ্ন আসছে তাইলে আপনার 3, 4 অথবা দিলাম কেন, সেটা হচ্ছে পরের কথা, এগুলো ব্যাখ্যা। কিন্তু 2টা পাওয়ারেই আপনার জ্বরটা চলে যাবে যদি আপনি শক্তি মাত্রা ঠিক করতে পারেন, যত বড় কঠিন রোগে হোক। সেই হিসেবে মাত্রাটাও আমি বলে যাচ্ছি। আমি সচরাচর আর্সেনিক আমি 4 মাত্রা করে দিই, সকাল 7টা, সকাল 10টা, সন্ধ্যা 7টা, সন্ধ্যা 10টা। যে কোনো প্রকারের জ্বরে হোক, সে কমতে বাধ্য। 1 দিন বা 2 দিনই আপনি বুঝতে পারবেন, আপনি চিকিৎসা দিতে পারবেন, রোগী আপনার কাছে থাকবে না কখন? যখন আপনি দেখবেন এটা অন্য পরিবর্তন হয়ে যাচ্ছে, তখনই আপনি বুঝবেন রোগী হয়তো আপনার কাছে থাকবে না। আর যে কোনো জ্বরে আসুক, খালি আর্সেনিক দিয়ে চিকিৎসা করবেন, এটাও কখনো করবেন না। বলে স্যার এইমাত্র বলেন, আমি কখন প্রয়োগ করবেন? রোগী যখন অস্থিরতা প্রয়োগ করে, অর্থাৎ ডাক্তার পরিবর্তন করবে, অথবা আপনার সিস্টেমেটিক্যালি চিকিৎসা করবেন না, তাড়াতাড়ি চিকিৎসার জন্য আপনি আর্সেনিক অনায়াসে প্রয়োগ করতে পারেন। এটা ভুল হতে পারে, তথ্যগত ভুল হইতে পারে, অথবা আপনি অন্য কোনো ওষুধ না দিয়ে করতে পারেন। এটা কেন বললাম? আপনার জন্য বিফল না হন, আপনার জন্য আপনার প্রথম জীবনে আপনি হোমিওপ্যাথিক ডাক্তারি শিখে বলবো জ্বরের লেগে গেছিলাম, 3-4 দিন করছে, ওটা যেন না হয়। এটা হচ্ছে অন্তিম কথা, অর্থাৎ মূল কথা। কিন্তু আমাদের মূল কথা যাব না, আমরা যাব আমাদের ওষুধ কি কি আছে, সেই ওষুধ কিভাবে আমরা প্রয়োগ করব, কিভাবে আমরা দেব। তাহলে চলে আসি, আপনারা এতক্ষণ পর্যন্ত ছিলেন জ্বরের ভাগ, জ্বর রকমের এবং কি কারণে হয়, কোন রোগ হয়, এবং কেস টেকিং নিলেন, এবং তার মায়োজমেটিক কোনো লক্ষণ পাইলেন, সেগুলো নোট করলেন। আর রোগী যদি ধৈর্য সহকারে দেয়, তাহলে পুরা দিনটাই, অর্থাৎ পুরা লাইফ হিস্ট্রিটাই আপনি আধা ঘন্টার ভিতরে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যত রকমের চিকিৎসা করেন না কেন, মানুষকে সেবা দিতে গেলে প্রথমেই দরকার মায়োজমেটিক ট্রিটমেন্ট, কারণ সেটা জানতে হবে। আর সেটা জানার জন্য কত রকমের যে বাধা, সেগুলো অতিক্রম না করে এসে খালি মায়োজমের চিকিৎসা করবেন, তাহলে ফেল করবেন। সেগুলো আমার লাইফ হিস্ট্রি কেস টেকিং এ নেওয়া আছে। সেজন্যই আমি এই বছরটা রেখেছি কেস টেকিং এ। কেন কেস টেকিং? এই যে জ্বরের আলাপ করলাম, জ্বরের আলাপের পরে আমার একটা ঘটনার কথা বললাম, তারপরে আরেকটা ঘটনা দিয়ে আমি শেষ করব জ্বরের আলোচনা এবং কেস টেকিং আলোচনা, আজকের প্রথম ক্লাস। তাহলে কি শিখলাম অন্তিম মুহূর্তে, অর্থাৎ জ্বরের যখন চিকিৎসা বুঝি না, পারি না, করি না, ধরতে পারি না, বা সিমটম মিলিয়ে ওষুধ দিতে পারি না, তখনই আর্সেনিকের শরণাপন্ন হইবে। এখন জ্বর লাল হয়ে গেছে, জ্বর 102-3 ডিগ্রি, আপনি
অ্যাকোনাইট দিয়ে শুরু করতে পারেন। অ্যাকোনাইটের লক্ষণ আপনারা জানা রাখার চেষ্টা করবেন। আমার 25টা ভিডিও আছে এবং প্রথম বর্ষের বাক্সেও সেটা আছে। অ্যাকোনাইট হলো এমন একটা জিনিস, আপনারা ডাক্তার ছাড়াও যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, অর্থাৎ হোমিওপ্যাথিককে ভালোবেসে আপনারা যারা গ্রহণ করেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এই অ্যাকোনাইটটা লগে লগে রাখবেন। যেখানে যাবেন সেখানে 10 মিনিট 15 মিনিট পর পর অ্যাকোনাইট 3 বা 4 বার দিলেই সকল রকমের রোগের প্রকাশ করে দেবে। হয় সে ভালো হয়ে যাবে, আর না হয় বলে দেবে আমার দ্বারা সম্ভব নয়। একটু ওষুধের সঙ্গে কথা বলুন, আমার সঙ্গে কথা বলার দরকার নাই। ওষুধ প্রয়োগ করবেন, কি লক্ষণে দিয়েছেন, লক্ষণ মতন সে কাজ করলো কিনা, কাজ করার পরে তার কি এফেক্টটা হলো সেটা জানেন, তাহলে আপনি জ্বর অনায়াসে চিকিৎসা করতে পারেন। এই জন্য এখন একটা বললাম, এখন আর যে খালি জ্বরের ওষুধ তা না, এহেন কোনো রোগ নাই। যদি প্রথম অবস্থা আপনি দিতে পারেন এবং প্রথমে যদি এটা ধরতে পারেন, তাহলে যে কোনো রোগেরই চিকিৎসা করতে আপনার দ্বারা সহজ। এবং দেখবেন আপনার অ্যাকোনাইট ডাক্তার বলবে, আমাকে যেরকম নার্সের ডাক্তার বলে, আপনি যদি অ্যাকোনাইটটা দেখিয়ে দিতে পারেন সবাইকে, আপনাকে বলবো এটা অ্যাকোনাইটের ডাক্তার। এত বিপুল সংখ্যক রোগের কাজ করে তাৎক্ষণিক, অর্থাৎ তরুণ রোগ, অর্থাৎ যে রোগ হঠাৎ আসে হঠাৎ চলে যায় এবং 2, 4, 5 মিনিট 10 মিনিটে চলে যাবে, এবং সেটা আপনার 3 বার ওষুধ যদি ঝাঁকে দিয়ে M1ই যথেষ্ট। M1 এর উপরে অ্যাকোনাইটের ব্যবহার নাই বললেই চলে। না, নাই বললে বলবো না, বললে ভুল। কারণ এই তথ্য কথাগুলো আসলে এক এক সময় আপনারা, আমারও মনে পড়ে না, এই অ্যাকোনাইটের কেসটা বুঝতে পারলেন। কিন্তু আপনি কি জানেন চিররোগও অ্যাকোনাইট না আগে? এই যে দেখুন, একটা আলোচনা করতে গেলে আরেকটা চলে আসে, না বললে যেন কিছুটা বলা হলো না। চিররোগও অ্যাকোনাইট কাজ করে। কাদের? ভয়জনিত কারণে কোনো রোগ যদি চাপা পড়ে অথবা ভয়জনিত কারণে দীর্ঘদিন ভুগতেছে, তাহলে অ্যাকোনাইট সেখানে ক্রনিক ডিজিজ। এই জন্য হোমিওপ্যাথিকের ভাগ করে বলা বড় কঠিন, এই জন্য আনন্দের। এই জন্য আপনি যদি চিকিৎসা করতে পারেন, যেমন আমি কি বললাম, বলে এই মাত্র বললেন অ্যাকোনাইট তো কোনো গভীর ক্রিয়াশীল ওষুধ নয়, এটা কোনো চিররোগের কাজে লাগে না। কিন্তু ভয়জনিত কারণে যদি কারো কোনো রোগ সৃষ্টি হয়ে থাকে, কুপলোক সুফলোক অথবা যে কোনো কারণ হোক, একমাত্র অ্যাকোনাইট হচ্ছে, তখন কি আপনি 5 মিনিট বা 10 মিনিট 15 মিনিট পর পর দিবেন? কখনো না। আপনি দিবেন চিররোগের সূত্র অনুসারে ডেলি 2 বার, আমি 2 বারের বেশি বলবো না, অথবা M1, M2, M3, M4 মিনিমাম 4টা পাওয়ার রোগীকে দেওয়ার চেষ্টা করবেন, যদি বুঝতে পারেন যে সেটা অ্যাকোনাইট ভয়জনিত কারণে তার রোগগুলো হয়েছে। তাহলে এই যে দর্শন, আবার চিন্তা করুন তো, অ্যাকোনাইট গভীর ক্রিয়াশীল ওষুধ, এটা আমরা কেউ জানিও না। গভীর ক্রিয়াশীল কখন ওষুধ? ওই ভয়জনিত কারণে যদি কোনো রোগ হয়। হোমিওপ্যাথিকের দর্শনটা এত সুন্দর, এত আলোচনা, এত কিছু, পরও আমরা চিকিৎসা করতে পারি না। খালি আমার কাছে ফোন করবো, কি হবে? আরে ওষুধ তো আপনার কাছে আছে, প্রয়োগ করে করে শিখেন, লক্ষণগুলো জানেন, চলে আসে, তারপরে কথা আছে বেরোনো না, সেই আরেক ওষুধ। মানে আমি অবাক হয়ে যাই, আমি যে কোনো জায়গায় যে কোনো লক্ষণ ভেদে ওষুধ প্রয়োগ করেছি, তাদের দর্শন দেখে আমি অভিভূত। হোমিওপ্যাথিতে কোনো ওষুধ নাই যেটা কাজ করে না তার তার লক্ষণ মতো যদি আপনি দিতে পারেন। আপনি প্রমাণ করতে পারবেন না। আপনার লক্ষণ মতন ওষুধ দিলেই আপনাকে ওষুধ আপনার সঙ্গে এত সুন্দর ব্যবহার করবে, আপনি অবাক হবেন। আপনিও বলি এত কাজ, প্রত্যেকটা ওষুধ কোনোটার থেকে কম নয়, যার যার ক্ষেত্র অনুসারে। ক্ষেত্রগুলো আমরা হয়তো ভাগ করেছি, লক্ষ্য করেছি, সেই হিসেবে আমরা হয়তো কিছুটা আগায় আছি। তার অর্থ একথা নয় ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়া সব কিছু শেষ হয়ে গেছে। আপনারাই আগামীতে দর্শন তৈরি করে ম্যাটেরিয়া মেডিকা বা অন্য জিনিস তৈরি করবেন, নতুন আদর্শে। পুরান আদর্শ শেষ। আমি বলতে চাই না, অনেক সময় বললে হয়তো অনেকে, আমি আর বিশ্বাস করতে পারি না যে এখন রেপার্টরির যুগ আছে। সেটাও ব্যাখ্যা করবো। রেপার্টরির দরকার আছে, দরকার নেই আমার এক কথা বলবো না। যারা রেপার্টরি করেছে তারা যে কত রকমের কষ্ট করে শততম পদ্ধতিকে অ্যাগ্রেভেশন থেকে রক্ষা করার জন্যই এত চেষ্টা, একটা একক ভিত্তির লক্ষণের উপরে ভিত্তি করে এত বড় বড় বই রচনা করেছেন। কিন্তু সেগুলো সব শেষ হয়ে গেছে কখন? 2000 হেনিম্যানের 6ষ্ঠ সংস্করণ এসে। এই 6ষ্ঠ সংস্করণে যে 50 দিনের 3টা কথা মনে রাখার চেষ্টা করবেন। সেই 3টা কথা কি কি? এলএম পদ্ধতি কি কাজ করে,
এলএম পদ্ধতি কাজ করে হচ্ছে দ্রুততম সময়ে কাজ করে। সেদিন একটা কেস টেকিং সেদিন বলছিলাম, আপনারা নিশ্চয়ই শোনার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন যে 10 সেকেন্ডে আমি কাজ দেখেছি। এগুলো এগুলো ভুল তথ্য নয়, এগুলো এত সত্য, আমার জীবন পরিবর্তন হয়ে গেছে 10 সেকেন্ডের কাজ দেখে। আপনি সেরকম দেখেন তাহলে বুঝতে পারবেন হোমিওপ্যাথি কত বিশাল এবং কত আনন্দের। কিন্তু আঙ্গরে কেউ মূলায় না, ঠিক আছে, আমি তার জন্য আবার যদি একটু অন্য প্রসঙ্গে চলে যাই, মুশকিল না, থাক, চলে আসে। দ্রুততম সময়ে কাজ করে আর অ্যাগ্রেভেশন নাই বললেই চলে। তাহলে আসেন, অ্যাগ্রেভেশন যদি নাই থাকে তাহলে আর অ্যান্টিডোটের দরকারটা কি? এগুলো ব্যাখ্যা আমি অন্য সময় করার চেষ্টা করব। আপনারা এই 3টা কথা মনে রাখেন। প্রথম কথা হচ্ছে দ্রুততম সময়ে কাজ করে, দ্বিতীয় কথা হচ্ছে অ্যাগ্রেভেশন হয়ই না। অ্যাগ্রেভেশন হলেই না অ্যান্টিডোটের দরকার। অ্যাগ্রেভেশন যদি নাই হয় তাহলে আর আমার অ্যান্টিডোটের প্রয়োজন নাই, তাহলে অ্যান্টিডোটের সাপ্তার শেষ। আগে বললাম রেফাটরি, সেকেন্ড বললাম অ্যাগ্রেভেশন। কত সুবিধা, এই 3টা পয়েন্ট মনে রাখবেন। সূক্ষ্ম মাত্রা তো আছেই, কত সুবিধা। তাহলে অ্যাগ্রেভেশনের অ্যান্টিডোটের প্রয়োজন নাই। আর হচ্ছে একক সিদ্ধান্ত নিয়ে, একক লক্ষণ নিয়ে আমরা কোনো ওষুধ বিশেষ প্রয়োগ করব না। হ্যাঁ, মনে রাখার চেষ্টা করবো, সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করবো। সেজন্য আমরা রেফাটরির প্রয়োজন নেই। তৃতীয়ত আসি অ্যাকুয়েট এবং ক্রনিক, যেটা নিয়ে আজকের আমার আলোচনা। স্যার এতক্ষণ পর্যন্ত জ্বর বললেন অ্যাকুইট, এখন বলেন আবার জ্বর ক্রনিক। তাহলে আপনি নির্বাচন করবেন কিভাবে? আপনি কিভাবে বুঝবেন? ওই যে বুঝবেন, কি বলছি, আপনি যদি তরুণ রোগীর চিকিৎসা করেন, আপনি 1 দিন বা 2 দিনেই ভালো হবে। করোনার মতন রোগ যদি 2 দিনে ভালো হয়ে রোগী সুস্থ হতে পারে, বা আমার মতন রোগী, আমিও টাইফয়েডের রোগ 2-3 দিনে ভালো হয়ে গেছিলাম, তখন হয়তো একটু সময় বেশি লাগছিল। এখন আর টাইফয়েডের রোগীর যদি নির্বাচন করে আসে আমার টাইফয়েডের রোগ, আপনার চ্যালেঞ্জ দিতে পারেন 2 দিনে ভালো হয়ে যাবে। আমি আর কম সময় বললাম না। বল স্যার এত চ্যালেঞ্জিং এ যান কেন? আর চ্যালেঞ্জিং না গেলে আপনাকে কে মূল্যায়ন করবে? আপনার হাতে অস্ত্র আছে, যুদ্ধ করার জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন। 4,000 ওষুধ আছে, 200 ওষুধ যে জানে সে ডাক্তারই জানে। আপনার 10টা ওষুধও বলতে পারবেন না, তাহলে কিসের ভয়? শুরু করেন, ওষুধ দেন, লক্ষণগুলো মনে রাখি, কি রোগ, কি জিনিস, কি জীবাণু, আমার দরকার নেই। তবে আমি আরো সহজ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে ওষুধটা কি আসলো? ওষুধটা আসলো, প্রথম কথা চলি, দ্রুত গতিতে কাজ, অ্যাগ্রিভেশন হয় না, অ্যাকুইট এবং ক্রনিক ডিজিজের। আজকে সেই পার্থক্যটার জন্য জ্বর নিয়ে আলোচনা। এতক্ষণ ধরে বললাম জ্বর অ্যাকুইট, এখন বলি এটা ক্রনিক। কখন ক্রনিক হবে সেটা আপনাদেরকে বলে দিলাম। আপনার অ্যাকুইট ডিজিজের ওষুধ দিলেই সেটা কমে যাবে প্রথম যাত্রা, কিন্তু তারপর আবার হবে। সেজন্য আপনাকে বুঝতে হবে তার বডিতে কোন জিনিসের মায়াজম কতটুকু ভাগ আছে, সেটা জেনেই আপনি ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন। চলে আসুন, বেশি দিন দ্বিগুণ করতে যাব না, কারণ সময় সাপেক্ষ ব্যাপার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে পরে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আরেকদিন। এখন এটির পর আসলো বেলেডোনা, তারপরে আসলো রাস্টক্স। দেখুন এগুলোর লক্ষণগুলো বলা আছে, সেই হিসাবে ওষুধ প্রয়োগ করবেন। তারপরে হলো ব্রাইনিয়া, কি চমৎকার মেডিসিন। এগুলোর যত দিন যাচ্ছে মনে হয় যেন সেই ওষুধগুলো আমার কাছে প্রকাশিত হচ্ছে, যে ওষুধ সম্বন্ধে আমি জানতামই না। যেমন ব্রাইনিয়া, কেন এগুলো ওষুধ কথা বলতেছি? আপনারা মনে করেন হোমিওপ্যাথিক যে বিগত 200 বছর টিকে আছে এবং এলোপ্যাথিকের সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে আমাদের রূপগুলো আমরা হারিয়ে এই সকল ওষুধ, অ্যাকোনাইট, ব্রাইনিয়া, বেলেডোনা, রাস্টক্স, আর্নিকা, জেলসিয়াম, এগুলো সব জ্বরের। জেলসিয়াম, ফেরামফস, আর্সেনিক, পালস, সালফার, মার্কসল, এগুলো কোনো শেষ নাই, কোনটা জ্বরের ওষুধ নয়। ওই যে মার্কসলটা চলতে তখন তো পেলেন যে ক্রনিক ডিজিজের উপরে আমরা চিন্তা করে কোনো দিতে পারি, যেমন সাইলিশিয়া, তারপরে মার্কসল, কত নাম ন্যাট্রাবিউর, এগুলো সব ক্রনিক ডিজিজের ওষুধ। কিন্তু ক্রনিক ডিজিজটা যদি আপনার প্রথম দিনে নির্বাচন করতে পারেন তাহলে তো আপনার সোনার সোহাগা। বলে সেটা স্যার কি করলেন? সোনার সোহাগা করলাম যেই মাত্র টেস্টিংটা বলবো তখন বুঝতে পারবেন সোনার সোহাগা কি জিনিস। কেন হোমিওপ্যাথিকটা এত কঠিন, কেন হোমিওপ্যাথিক আমরা চিকিৎসা করতে পারি না, সেটাও আপনাদের কাছে ব্যাখ্যা পরিষ্কার হয়ে যাবে। আমি চাই
আগামী 6 মাসে যেন আপনার দক্ষতার সঙ্গে ডাক্তারি করতে পারেন। একটু ফলো করার চেষ্টা করেন, আর একটু বইপত্র উল্টে না পারলে আমার ভিডিওগুলো দেখেন। বই পড়ি জেনে করা অনেক কঠিন, কারণ এক এক বইতে এক এক রকম। এগুলো জোগাড় করে নিজের লক্ষ্য, তাহলে আমার 20 বছরের ফলাফল আপনি একদিনে পাইতেছেন, যেগুলো আমরা অর্জন করতে আমাকে 20 বছর লেগেছে। তাহলে আপনারা কত সৌভাগ্যবান। আমি যদি এরকম পাইতাম, আমার মনে হয় এই হেন রোগ আমার কাছে এখনো, আমি বলি যে রোগী পাইলে আমি দেখছি যে ভালো হওয়ার সম্ভাবনা 80 থেকে 90%। নাহলে প্রথম দিনে আপনি বুঝবেন এই রোগী ভালো হবে না, এই রোগী মৃত্যু পথে যাচ্ছে। প্রথম দিনে আপনি বুঝতে পারবেন যদি আপনি ভালো ডাক্তার হন। অনেকেই আমি বলি। আচ্ছা, চলে আসি। তাহলে অনেকগুলো ওষুধের কথা বললাম, ক্যালসিয়ামের কথা বললাম, ফেরাম্পসের কথা বললাম, আর্সেনিকের কথা বললাম, পালসের কথা বললাম, সালফারের কথা বললাম, নেট্টামিউর, মার্কসল এবং ওষুধের শেষ নাই। সকল ওষুধেই জ্বরের ওষুধ, কারণ জ্বর হচ্ছে প্রত্যেকটা জিনিসের পূর্বাভাস। এটা জ্বর কোনো নিজে রোগ নয়, কোনো একটা রোগের আগের লক্ষণ। তাহলে চলে আসি আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্রনিক এবং অ্যাকুইট। তো বলে স্যার এতক্ষণ পর্যন্ত বললেন, আর দুটা কথা বললাম, অর্থাৎ বিপদে পড়লে আর্সেনিক দেওয়ার জ্বরটা কমাই নেবেন। আপনারা তো বলতে পারেন স্যার প্রথমত আর্সেনিক ব্যবহার উচিত নয়, এরকম বই পুস্তকে বহু কথা লিখেছে। সেখান থেকে আমি বেরিয়ে এসে আপনাদের সৌভাগ্যের জন্য বলছি, কখনো M1, M2, 3, 4 এর উপরে কোনো দিন যাবেন না। তো বলে স্যার তাহলে চিকিৎসা করবো কিভাবে? না, যাওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন নেই কখন প্রয়োজন? দেখুন, আবার ইতিহাস কইতে হয়। প্রয়োজন হবে ক্রনিক ডিজিজ, কিন্তু চিররোগের ক্ষেত্রে 1, 2 এর যথেষ্ট। তারপরও বললাম আরো 2টা পাওয়ার নইলে দিলেন, রুগী হয়তো ভালো হলো কি হলো না সেটা তো দেখলেন। কিন্তু ক্রনিক ডিজিজের বেলায় আমি 94 পর্যন্ত আর্সেনিক গিয়েছি। তাহলে বুঝতে পারছেন যে কিরকম। কেন বলছি এগুলো বলছি যে আমরা তরুণ রোগের পর্যায়ে পড়লে একরকম, আর চিররোগের পর্যায়ে আরেক রকম। এই জন্য চিররোগের ক্ষেত্রে যখনই কোনো জ্বরের রোগী আসবে, আপনি যদি প্রথম দিন তাকে নির্বাচন করতে পারেন এটা চিররোগের জ্বর, তাহলে আরো শোনার সোহাগা। সেটাই আলোচনা করার জন্য আজকে একটা রোগীর কেস টেকিং আলোচনা করব, এবং খুব সুন্দর। চলে আসে আর কিছু চাচ্ছি না আর লেংদি করতে, কত কথা আছে, লেংদি করতে আর চাচ্ছি না। চলে আসি যে টেস্টিংটা কথা বললাম। রুগী আসছে, গায়ে জ্বর, বাচ্চা, বয়স 6-7 বছর। কথাটা খেয়াল করেন, 6-7 বছরের জ্বর, রুগী আসছে, কেস টেকিং নিলাম, খুব নোংরা অমুক। কেস টেকিং এ আমার, দেখুন আমি খুব সংক্ষেপে বলছি, আপনারা আপনাদের মতন করে চিকিৎসা করার চেষ্টা করবেন। অনেক সময় ওষুধ আসলেও আমরা ওষুধ দিই না। মানে অজ্ঞতা, দিই না মানে আমার অভিজ্ঞতা নাই, দিই না মানে আমাদের কোনো রেফারেন্স নাই, দিই না মানে আমাদের কেস টেকিং পড়ি নাই, কারণ কোথাও পাই নাই, 2-1টা পাইলেও হয়তো আমাদের চোখে পড়ে নাই। কিন্তু কেস টেকিং এর বেলায় কি আসলো? তার সালফার আসলো। এখন গায়ে জ্বর, আমার সিলেকশন আসলো সালফার, তো আমি কি করব? এইসব ক্ষেত্রেই দরকার, কারণ আমি নিশ্চিত হয়ে গেছি এটা সালফারের রোগী। আমি খুব সংক্ষেপে বলতেছি, কারণ আলোচনাটা দীর্ঘায়িত হয়ে যাবে, এই জন্য আপনাদের কাছে বলছি না। তাহলে আজকে কি কি শিখলাম সেটাও মনে রাখার চেষ্টা করবেন, এগুলো একটা নোট করে একটু জমা দেওয়ার চেষ্টা করবেন। তাতে বুঝতে পারবো যে আপনি আমার ভিডিওগুলো দেখেছেন, প্রয়োগটা করেছেন, ফলাফলটা পান নাই। না পারলে আমাকে রেফারেন্স টানতে পারেন, স্যার আমি এই ওষুধ দিয়েছি, আমি কোনো চিকিৎসা করতে পারি নাই। সেই না পারার কারণ তলে আমি দুঃখ পাবো যে আমি এই কারণ এমন কি শিখেছি যে আপনি পারবেন না, এমন তো কিছু বলি নাই। অনেকেই আমাকে জিজ্ঞাসাও করে না, দিব্যি আর আমি চিকিৎসা করছি। আমি খুব নিজেকে প্রফুল্ল বোধন করি, অর্থাৎ নিজের একটা অহমিকা আসে না, তারা শিখতে পাচ্ছে। যাই হোক, চলে আসে। তাহলে রুগীর কেস টেকিং নিলাম, অনেক কিছু যাই হোক যাই নিলাম, রুগীকে দিয়ে দিলাম 2টা পাওয়ার। ওই যে বললাম যে 2টা পাওয়ারের বেশি প্রয়োজন হয় না। তারপরে কি হলো? তারপরে হলো 4 মাত্রা, মনে হয় 3 মাত্রা করে দিলাম। 4 মাত্রা দেওয়ার সাহস পাইনি। দুপুরে, সকাল, দুপুরে এবং বিকালে খাবেন। রুগী পরে এসে বলে জ্বর টর সব চলে গেছে, তার গায়ে আঁচিল ছিল, নোংরা ছিল, অমুক ছিল। না দেখলে বিশ্বাস করবেন না, এই 2টা পাওয়ারে সমস্ত জিনিস চলে গেল।
বলে স্যার এটা কি তথ্য কথা বললেন? কেন বললাম? কারণ যখনই আপনি সালফারের রুগী দেখলেন, কারণ সালফার প্রয়োগ করা বড় কঠিন। আমার 10 বছর লেগেছে সালফারকে বুঝতেই। আপনি অবুঝের মতন একটা ডোজও যদি দেন, সে আপনার সঙ্গে বিট্রো করবে, এবং খালি বিট্রো করবে না, আপনি ডাক্তারিও করতে পারবেন না। সুতরাং যেই ডাক্তারি শিখতে 10 বছর আমার লেগেছে খালি সালফার প্রয়োগ করতে, তো আপনারা যদি বলেন আমি কালকে ডাক্তার হয়ে যাব, কালকে, এটা আমার সম্ভব নয়। কিন্তু আমি নিশ্চিত এটা সালফারের রুগী, সালফারে প্রয়োগ করব। কি করলাম? 3 মাত্রা করে দিয়ে 2টা পাওয়ার বিদায় দিলাম। কিন্তু রুগী যখন 3-4 দিন, 3-4 12 8 2 16 5-6 দিন পর আসলো, কি সুন্দর। কেন বললাম এই কথাটা? এই যে কথাটা বললাম যে ক্রনিক এবং অ্যাকুইট, তাহলে দোনো ক্ষেত্রেই কাজ করে। ক্রনিক ডিজিজগুলো যখনই কোনো অ্যাকুইট রোগীকে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন, টেস্টিং নিতে পারবেন, এবং ডাক্তারি করার জন্য বসে খালি স্যার জ্বর ভালো করছে, অমুক ভালো করছে, এগুলো অহরহ পাবেন। এগুলোর দিকে তাকাইলে আপনার ডাক্তার হতে পারবেন না। আপনার চিকিৎসা হচ্ছে আদর্শ, এবং বাকি জীবনে যেন কোনো রোগ শোক না হয় সেই জন্য পরিবার থেকে শুরু করবেন। পরিবারের বিশ্বাস অর্জন করাও কঠিন। কিছু হইলে এলোপাথিক খেয়ে ফেলো, সেটা আপনার পরিবারে যায়, আমার পরিবারে যায়, সকলের পরিবারে একই রকম। কিন্তু মনে রাখবেন, আপনার বাচ্চা, আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার সেবা দেওয়ার চেষ্টা করবেন। তাদেরকে যদি ভালো করতে না পারেন, তাহলে আপনার এই হোমিওপ্যাথিক শিখে কোনো লাভ নাই। দূর করে রাখেন। হোমিওপ্যাথিক এমন একটা শিক্ষা দেয় যে আগামী 80-90 বছর পর্যন্ত আপনি সুস্থ শরীরে কোনো রকমের কষ্ট না করে আপনি মৃত্যু মুখে যাবেন। সেরকম দর্শন আমার হোক, আমারও তো 2-1টা হয়েছে। কারণ আমাদের কাছে তো রুগী আসে না। আপনার বলুন তো, আপনার কাছে হার্ট ফেল রুগী আসবে? আপনার কাছে ডায়াবেটিসের রুগী আসবে? আপনার কাছে কিডনি ফেল করার রুগী আসবে? আসবে না। আসার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। শুধু আমাদের দোষ দিয়ে লাভ নেই যে আমরা তো ব্যাক চিকিৎসা পারি, আমাদের কাছে রুগী পাই না, রুগী আসে না। আর এর রুগী তো ঘরে ঘরে আছে, আপনার পিছনে দৌড়াবে। একটু একত্র হন, একটু আসেন, আপনার সঙ্গে একটু হাত মিলাই, লেখাপড়া করেন, প্রয়োগ করেন, ব্যর্থতাগুলো আলোচনা করেন। সুফলগুলো আলোচনার দরকার নেই, এগুলো বইপত্রে বহু আছে। কিন্তু ব্যর্থতাটা মারাত্মক। ব্যর্থতা আমার জীবনে ভরা আছে, হয়তো ভালোর মতন এত বেশি নাই, ব্যর্থতাও আমার আছে। সেগুলো আমি এখনো আফসোস করি, এখনো দুঃখ পাই যে কেন আমি ওই যে জানতাম না। আপনাদেরকে তো এমন এমন জিনিস শিখাচ্ছি, যে কোনো মুহূর্তে যে কোনো লক্ষণের উপরে ভিত্তি করে আসুক, আপনি প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ করতে পারবেন না খালি 2 জায়গায়। যদি দেখেন রুগী খুবই শরণাপন্ন, অর্থাৎ মৃত্যু পথযাত্রী রুগীকে আপনি কোনো সিলেকশন ওষুধ দেওয়ার আগে চিন্তা করবেন যে সেটা দিলে তার এফেক্টটা উল্টা হয় কিনা, সেটা পরের বিষয়। এগুলো রেয়ার কেস। এরকম মৃত্যু পথযাত্রীকে ওষুধ না দিতে পারলে সেখানেও অন্য এক সময় ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি আশা করব আপনার আমার লগে থেকে এই জিনিসগুলো জানার চেষ্টা করবেন। চলে আসি, তাহলে রুগী কি হলো? একদম পরিষ্কার হয়ে গেল। তাহলে কি রুগী কি ভালো হয়ে গেল সব? তাইলে কি রুগীর এই শরিক মায়াজমের তার শরীর থেকে চলে গেল? কি বলেন আপনারা? না, এত সহজ শরিক মায়াজম নয়। শরিক মায়াজমের যে উচ্চাসটা হয়েছিল, শরিক মায়াজমে কোনো শুনছেন নাকি আসিল ভাই ভালো হইতে? উচ্চাসটা ছিল তার, হয়তো সাইকোটিক ছিল, সেখানে উচ্চাসটা হয়েছে, আসিলা ছিল, নোংরা ছিল, অমুকা ছিল, সেগুলো 2টা পাওয়ারেই চলে গেল। অর্থাৎ উচ্চাসটা কমাই গেলেন, চিকিৎসাটা শুরু হয়ে গেল। অর্থাৎ আপনি বুঝতেই পারলেন সে সালফারের রুগী, সালফার তাকে 20-30-40 পর্যন্ত যেতে হবে। বলে স্যার এটা কি করলেন? কেন আমি সালফারে যাব? কেন, কি ঘটনা ঘটলো? তাকে আমি কেন সালফার দেবো? দিবেন, দিবেন। কেন দিবেন? আমরা সবই সালফারের রোগী, অথবা শরিক মায়াজমের রোগী। আমি সালফার বলবো না, শরিক মায়াজমের রোগী। শরিক মায়াজমে আপনি সালফার হতে পারেন, সরিনামও হতে পারেন। আর সেটা আপনি নির্বাচন করবেন, এবং আরো ওষুধ আছে সেগুলো নির্বাচন করবেন। আপনি সেই মায়াজমের উপরে ভিত্তি করে যদি ওষুধ দেন, তাহলে শুরু হলো তার রোগ। বলে স্যার সেটা আবার কি বললেন? কি রূপ দেখবেন? দেখবেন তার রোগ শোক, হাসি কাশি অমুক কিচ্ছু হবে না, হলেও চলে যাবে। আপনাকে ওষুধও দিতে হবে না, শরীরেই তার প্রতিরোধ ক্ষমতাটা তার কি পরিমাণ প্রতিরোধ তৈরি করে, এগুলো আপনাদের দর্শন হোক। আমি আর বিস্তারিত বলতে চাই না।
আমার বাচ্চা যখন আমার বাচ্চা মানে আমার বাচ্চা না, আমি রোগীদের যখন চিকিৎসা করি, যে সকল ওষুধ প্রয়োগ করে তাদের দেখি, তখন আমি নিজেই অভিভূত হয়ে যাই। এক একটা রোগীর এক একটা ওষুধ যদি সিলেকশন করতে পারেন, 1 বছর 2 বছরে দেখবেন কি সুন্দর স্বাস্থ্য, কি সুন্দর তার মেধা, কি সুন্দর তার কথাবার্তা, চাল চরিত্র পরিবর্তন, সবকিছু আপনার হাতে। এটাই হোমিওপ্যাথিকের দর্শন। এটার জন্যই একত্রিত হওয়া, এটার জন্যই আজকে যারা আমার সঙ্গে একত্রিত হয়েছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের হয়তো আলোচনা শেষ করতে যাচ্ছি। তাহলে কি শিখলাম জ্বরের চিকিৎসা পারবো, আটকিব না, স্যারকেও জিজ্ঞাসা করবো না, নিজেদের ক্রিয়া শেষ করে যদি কোনো রকম ফেল করি তখন। দ্বিতীয় হচ্ছে, এটা ক্রনিকের সঙ্গে অ্যাকুইটের কিরকম মিল থাকে এবং সেখানে পার্থক্য নির্বাচন করে আমরা ওষুধগুলো কিভাবে প্রয়োগ করব সেটা শিখলাম। আর শিখলাম এলএম পদ্ধতির দ্রুত অ্যাগ্রিভেশন এবং অ্যাকুইট এবং ক্রনিক ডিজিজের মধ্যে পার্থক্য করেই আমরা চিকিৎসা সেবা দিতে পারব। তাইলে বুঝতে পারছেন, আজকের ক্লাস এ পর্যন্তই থাকুক। আগামী দিনের ক্লাস মঙ্গলবার রাত 10টা, সেখানে আলোচনা হবে কেস টেকিং। প্রতি শুক্রবারে হবে কেস টেকিং, এক একটা করে কেস টেকিং থাকবে, হয়তো রোগ দা থাকবে, কিন্তু এক একটা কেস টেকিং থাকবে প্রতি শুক্রবারে। আর মঙ্গলবারে থাকবে কি কি জিনিস আমরা পড়াবো, কি কি জিনিস আপনাদের জানা উচিত, কি কি জিনিস না হলে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা বুঝতে পারবেন না, কি কি জিনিস না হলে আপনি চিকিৎসাতে আটকে যাবেন, সেগুলো নিয়ে আলোচনা করব। সেজন্য আমি আলোচনার প্রথম বিষয় রাখেছি অর্গানন, দ্বিতীয় হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা, তৃতীয় আর নাই বললাম, কারণ প্র্যাকটিস অফ মেডিসিন আমাদেরকে অনেক সময় দ্বিধাগ্রস্ত করে ফেলে। তারপরে পড়বেন, আমি পড়া বাদ দেব না, না পড়লে জানতে পারবে না, বুঝতে পারবে না। আর যদি মনে করেন যে না, এত টাকা এত কিছু পড়ালেখা করে আমরা কম জানি, কম চিকিৎসাই করি, তাহলে আমি নিশ্চিত থাকবো আপনি চিকিৎসা করতে পারবেন। পড়তেও হবে, জানতে হবে, প্রয়োগটা আগে। কারণ রুগীও যদি না পান, রুগীরা যদি প্রয়োগ করে আপনার দর্শনে না হন, আপনি কিভাবে ডাক্তারি করবেন, কিভাবে শিখবেন এই ওষুধের কি কাজ, ওই ওষুধের কি কাজ? আমরা যত বই পুস্তক পড়ি তার থেকে বেশি বই পুস্তক পড়বেন যখন একটা ওষুধ প্রয়োগ করে তার লক্ষণগুলো জেনে শুনে দেখবেন কি কি লক্ষণের উপরে কাজ করেছে, তখনই বুঝতে পারবেন যে এই ওষুধের এই লক্ষণের উপরে কাজ করেছে, সেই ওষুধটা মনে রাখতে আপনার পক্ষে সহজ হবে। এরকম আমারও বহু ওষুধ আছে। তারপরেও আমি বলবো যে হোমিওপ্যাথিকের এখনো বোধ আরম্ভই করতে পারিনি, শেষ কোথায় করবো আমি জানি না, কারণ এত বিশাল জিনিস। সেটা এলোপ্যাথিকও আছে, এলোপ্যাথিকের মতন এলোপ্যাথিক, আমাদের মতন আমরা এলোপ্যাথিকের সঙ্গে মিলেবার কোনো চেষ্টা করা উচিত নয়, এবং সেখানে আমাদের বক্তব্যও থাকা উচিত। তারপরে যে কথাটা বলছি শেষমেশ এসে বলে এটা একটু শেষ করি। দেখুন কি অভিমান আমাদের, ডাক্তারি আমাদের লিখতে হবে, না লিখলে আমাদের আত্মসম্মান কমে যাবে। আমি সেবাই জানি না, হোমিওপ্যাথিক চিকিৎসাই জানি না, আমি ডাক্তার লেখার জন্য তৈরি। কারণ এলোপ্যাথিকের ডাক্তাররা রোজগার করে, অমুক করে, তমুক করে, যাই করুক, তাদের ডাক্তারি লেখার জন্য তাদের দরকার হয় না, কিন্তু আমাদের ডাক্তার লিখতে হবে, তা নাহলে আমি রোগী পাবো না। এই বিশ্বাস থেকে বেরিয়ে আসেন, কোনো দরকার নাই। আমেরিকাতে হোমিওপ্যাথিক ডাক্তারকে ডাক্তার বলা হয় না, সুতরাং তাই বলি চিকিৎসা বন্ধ হয়ে থাকবে, তাই বলি কি সেবা দেওয়া বন্ধ হয়ে থাকবে, তাই বলি কি আগামী দিনে আপনারা আগাতে পারবেন না? কিচ্ছুর দরকার নেই। আপনারটা আপনার, আমারটা আমার হোমিওপ্যাথিক এই বিগত দিনের 100 বছরের হোমিওপ্যাথিক থেকে বেরিয়ে এসে আমরা হোমিওপ্যাথিকের জয় পতাকা এলএম পদ্ধতির নিচে একত্রিত হন। এর কোনো রোগ নেই, আমার হাতে ভালো হলে আপনার হাতে ভালো হবে। এই বলেই আজকে আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ। ইউটিউবগুলো দেখার চেষ্টা করবেন।